আবার বলছি যেহেতু উইকলি আমাদের একদিন ক্লাস, তাই একটু প্রেশার হলেও বোঝার চেষ্টা করবা, হ্যাঁ। আর প্রয়োজনে অবসরে তুমি মাঝে মধ্যে ভিডিওগুলো দেখবা, তাহলে জিনিসগুলো তোমার একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, দ্বিতীয় অংশ আগে এবং প্রথম অংশ পরে, আর বিফোর থাকলে দেখো কি লিখছি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, আগে হবে, আগে হবে। এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে। স্যার এটা আবার কেমন জিনিস? চলো একটু এক্সাম্পল দেই। আমি খাওয়ার আগে সে স্কুলে গিয়েছিল, এবং পরের অংশ ভার্ব টু হবে। পুরোটাই লিখে নি, দাঁড়াও। এবং পরের আরে এবং পরের অংশ ভার্ব টু হবে, ভার্ব টু হবে। অনেক বড় একটা রুল হয়ে গেল, তাই না? হোক, সমস্যা নাই। এখানে দেখো, এই ভার্ব টু হবে, ভার্ব টু হবে। তাহলে দ্বিতীয় অংশ আগে করব, তাই না? এই যে সেই স্কুলে গিয়েছিল, আর আগে হলে তার এই স্কুলে গিয়েছিল এই অংশটুকু আমরা হ্যাড দিয়ে ট্রান্সলেট করব না, বা বলো সেই স্কুলে গিয়েছিল। বলো। He ওকে, he হি he had gone to school. হ্যাড গন টু স্কুল। সবাই খেয়াল করো, যেহেতু আমাদের এখানে আগে আছে, তাই এই যে পরের অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, এবং হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে চলে আসবে। তারপর বলো না বা, দেন Before বিফোর I আই, ate. থ্যাংক ইউ, বিফোর আই অ্যাট। তাহলে আবার বলছি, খেয়াল করো, সেই স্কুলে গিয়েছিল, এখানে দুইটা অংশ আছে, তাই না? এই যে এটা একটা অংশ আমি খাওয়ার, আর সেই স্কুলে গিয়েছিল এটা হচ্ছে পরের অংশ। তাহলে এটা আগে হলে, এই যে আগে আছে মাঝখানে, খেয়াল করো, তাহলে পরের অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, কিন্তু কিভাবে? এই যে লিখে দিয়েছি, দ্বিতীয় অংশ আগে অনুবাদ করবে, প্রথম অংশ পরে অনুবাদ করবে। বিফোর থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, এবং পরে ভার্ব টু হবে। আচ্ছা, এটা গেল বিফোর এর নিয়ম, কেমন? আচ্ছা, আমি দুটোই লিখে দিই সুন্দর করে, যাতে থাকে এটা তোমাদের কাছে। আচ্ছা, এবার দেখো আফটার থাকলে কি হবে। এই যে আফটার, আফটার থাকলে কি করব স্যার? এই যে দ্বিতীয় অংশ আগে হবে, একই নিয়ম। আচ্ছা, একটু লিখে নিচ্ছি, দাঁড়াও। এই যে দ্বিতীয় অংশ অনুবাদ করবে প্রথম অংশে, পরে অনুবাদ করবে। আচ্ছা, আফটার থাকলে, আচ্ছা, হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। এই যে পরে হবে, পরে হবে, বুঝো সবাই, হ্যাঁ? পরে হবে, পরে হবে, এবং পরের অংশ অর্থাৎ আগের অংশ ভার্ব টু হবে। পরেরটা আসি না, বা বলো তাহলে। এই যে নিয়ম অনুযায়ী পরের অংশ আগে করো, তাহলে পরে আছে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। তাহলে বলো দেখি, সে স্কুলে গিয়েছিল, কি হবে না বা? হি He went to school. ওয়েন্ট টু স্কুল। তারপরে আফটার, After I had eaten. আই হ্যাড ইটেন। থ্যাংক ইউ সো মাচ, ইটেন। এই যে দেখো, একটু জটিল হয়ে গেল এই অংশটুকু, কিন্তু ভিডিওটা বারবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমি আবার বলছি, এই বাক্যে আমি খাওয়ার আগে, একবার বোঝাবো কিন্তু, হ্যাঁ, একবার বোঝাবো, খুব মনোযোগ দিয়ে বুঝবা, আশা করি বুঝতে পারবা, কারণ এটা কয়েকবার রিপিট করেছি, আর একবার বোঝাবো। দেখো, অতীতের দুইটি ঘটনা উল্লেখ থাকবে, বাক্যের মাঝে আগে অথবা পরে থাকবে। তাহলে এটা সেন্টেন্স দেখে তো বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট হবে, তাই না? যেমন আমি খাওয়ার আগে সে স্কুলে গিয়েছিল, অথবা আমি খাওয়ার পরে সে স্কুলে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আমাদের বাক্যের দুইটা কাজ আছে, আগে এবং পরে আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি খাওয়ার আগে এই জাতীয় সেন্টেন্সের দুটো পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। দেখো আমি বলেছি দ্বিতীয় অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, এবং মাঝখানে বিফোর থাকবে, প্রথম অংশটুকু পরে ট্রান্সলেট করতে হবে। এবং লিখে দিয়েছি যেখানে হ্যাড মানে বিফোর থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, কিন্তু এই যে দেখো বিফোর আছে, এই জন্য আমাদের হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হয়েছে। এই যে দেখো, আর পরের অংশ শুধু ভার্ব টু ইউজ করবা, ব্যাস। আর আমি খাওয়ার পরে সে স্কুলে গিয়েছিল, এখানে পরে আছে আফটার, এবং আমরা জানি আফটার থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে, এই যে পরে হবে, এবং ভার্ব টু আগে চলে আসবে।
এই যে ভার্ব টু আগে চলে আসবে। ব্যাস, কেউ কেউ বুঝেছো, কেউ কেউ বোঝোনি। এটা রিপিট করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি ভিডিও দিয়ে দেবো ক্লাসের পরে, তুমি কয়েকবার দেখলে এটা আরো ক্লিয়ার হবে। বাট না বুঝতে পারলে আমাকে নক দিবে। তো লাবিবা একটা প্রশ্ন বলেছিলে আমাকে যে স্যার ইংলিশ দেখে কিভাবে বুঝবো যে আসলে আসলে স্যার এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো, তোমার রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের যাদের পরীক্ষায় আসে বা অবশ্যই সবার আসে পরীক্ষায়, তো এই জাতীয় সেন্টেন্সে কি থাকবে? দেখো, হি থাকবে, আচ্ছা গো থাকলো, এই যে দেখো গো থাকবে, এটা আফটার থাকবে, আই থাকবে, ইট থাকবে, সরি ইট। তো আমরা একটু আগে কি দেখলাম যে বিফোর, এই যে দেখো আফটার থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। এই যে দেখো লিখেছি আমি, আফটার থাকলে, এই যে এখানে ইংলিশটা আগে দেখবা, আফটার থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে এবং আগের অংশ ভার্ব টু হবে। তাহলে এখানে দেখো মাঝখানে আফটার আছে, তাহলে আগের অংশটুকু ভার্ব টু হবে। তাহলে হি ওয়েন্ট হয়ে গেল আফটার আই হ্যাড ইটেন। এই যে লাইভা, তোমার প্রশ্নের কি উত্তর পেয়েছো বাবা? এরকম হবে, বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি। তখন তোমাকে যে আফটার বা বিফোর খেয়াল করতে হবে। তাহলে আফটার হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে এবং এই ভার্ব টুটা আগে হবে। বাস, আমি বলছি এই অংশটুকু হয়তো অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে, হ্যাঁ, কারণ এটা খুব অপরিচিত একটা জিনিস। মাঝে মধ্যে এরকম জিনিস আসলে বারবার বোঝানোর পরও হয়তো মাথায় ঢুকবে না, কারণ এটা একবার বা দুইবার দেখলে মাথায় হবে না। এই অংশটুকু ভিডিও দেখবা বারবার, আমি ভিডিও করছি, অডিও মানে ভিডিও রেকর্ডেড হচ্ছে, এটা বারবার দেখবা, তাহলে ইনশাল্লাহ বিষয়টি আর কনফিউশন থাকবে না। আচ্ছা চলো পরেরটা আমি ফিরে আসছি। কোথায় গেল? কাটলাম কেন? ও সরি, কেটে দিই। আচ্ছা, এবার আমরা যাব পরের অংশে। স্যার টেস্ট নেবেন কখন? হ্যাঁ নিব নিব, হ্যাঁ টেস্ট নিব, এখনই নিব, শেষ হোক। লিখলেন না গঠন? কোনটা বাবা? এটা এই লিখেছি গঠন, গঠন এই যে এর মধ্যেই গঠন আছে বাবা, এই যে এর মধ্যে গঠন আছে, এইটুকের মধ্যে। হ্যাঁ, এই যে দেখো, দ্বিতীয় অংশ আগে অনুবাদ করবে, প্রথম অংশ পরে অনুবাদ করবে। বিফোর থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে আর পরে ভার্ব টু হবে, এটাই গঠন। এই যে দেখো এটাই গঠন। এই গঠনের সাথে উপরে সেন্টেন্সটা মেলাবা। এই যে দেখো হ্যাড, এই যে আফটার আছে, আফটার হলে পরে হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি আর আগে ভার্ব টু হবে। মানে এই জন্যই বলছি যে এটা তুমি কয়েকবার দেখবা। আদ্রিতা কেমন বাবা? এটা তুমি কয়েকবার ভিডিও দেখবা, না হলে এখন আমি বারবার বোঝালেও মাথায় ঢুকবে না। এটা একটু কঠিন, সবচেয়ে টেন্সের ভিতরে এই অংশটুকু সবচেয়ে জটিল, আর বাকি অংশটুকু সবই সহজ। ঠিক আছে, এবার যাচ্ছি হচ্ছে, দেখো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু আলোচনা করি। কোথায় গেল বাবা? ওই যে নাম তো ভুলে গেলাম আমার, ওই যে যা বাবা, ওই যে নাম ভুলে গেছি, সজিবুল্লাহ থেকে। তোমার নামটা আরেকবার বলতে হবে বাবা। এই আদনান, আদনান বলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবা কিভাবে? তোমার মনে আছে বা জানো? বলো পাস্ট পারফেক্ট বলো, হ্যাঁ বলো দেখি কি। বাংলা বাক্যের শেষে হুম, সময় ধরে করেছিলাম, করেছিলে, হ্যাঁ করেছিলে না, করছিল। করছিলাম, সময় ধরে, করছিলাম, করছিলে, করছিল। এক্স্যাক্টলি, সময় ধরে করছিলাম, করছিলে, করছিল। এই যে দেখো, ব্যাস। তাহলে বাংলা বাক্যের শেষে সময় ধরে করছি হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর করছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ব্যাস। আচ্ছা এবার তুমি বলো দেখি এটার গঠনটা কিভাবে হয় জানো তুমি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্ব আইএনজি। হ্যাড বিন হয়ে যাবে। হ্যাড বিন বাবা, এখানে আর ওয়াজ ওয়ার হবে না। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস তারপর কি বলো? ভার্ব ভার্ব আইএনজি, আইএনজি তারপরে সিন্স অথবা ফর প্লাস ফর প্লাস অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা অবজেক্ট এক্সটেনশন দিলাম, তারপরে টাইম উল্লেখ থাকবে, তাই তো? এই যে, হ্যাঁ, তাহলে বলো দেখি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছিলাম, কি হবে ইংলিশটা? বলো। আই I have been হ্যাঁ হ্যাঁ, eating for 1 hour. ইয়েস, ইটিং ফর 1 hour। আচ্ছা 1 hour, তাহলে আরেকটা বলো, সে 1 ঘন্টা ধরে খাচ্ছিল, এটা কি হবে? ই He had been eating for
1 hour. এক্সেলেন্ট। তাহলে এখানে আর কোনো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ব্ল্যাঙ্ক দিয়েছি কেন, এখানে অবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাঁ এজন্য। হ্যাঁ আবার বলো বাবা, একজন বলো। ফায়াজ একটু দরজা বন্ধ করো তো আব্বু। ফায়াজ একটু দরজা বন্ধ করো তো। হ্যাঁ একজন বলো বাবা, কে যেন একটু দরজা বন্ধ করো, সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে দরজা। হ্যাঁ বলো। আই হ্যাভ বিন হবে কেন? তুমি তো গঠনে ঢুকতে পারছো না বাবা। এই যে গঠন, তুমি তো এর বাইরে চিন্তা করছো। তুমি এর বাইরে চিন্তা করলে তুমি তো সেন্টেন্স মেক করতে পারবা না। দেখো তো এখানে হ্যাভ বিন আছে এই গঠনে, দেখো তো এখানে কি আছে, নাই। সো তুমি যদি এই গঠন অনুযায়ী না আগাও, নিজের মতো করে দিলে হবে না। তুমি সেন্টেন্স ভুল করো এই জন্য যে তুমি নিজের মতো করে গঠন তৈরি করতে চাও। হয়তো যেখানে এম হবে না সেখানে তুমি এম দিচ্ছ, তাহলে তো হবে না। প্রত্যেকটা সেন্টেন্স, ভাইয়া দরজা বন্ধ করে বাবু, সাউন্ড হচ্ছে। প্রত্যেকটা গঠনের সেন্টেন্সের গঠন অনুযায়ী তোমাকে আগাতে হবে, না তুমি তোমার নিজের মতো করলে হবে না। এই জন্য আই হ্যাড বিন, এরপর দেখো ভার্ব আইএনজি দিয়েছি ঠিক আগের মতোই। এই যে যদি ধরে থাকে তাহলে ফর হবে, 1 আওয়ার দিয়ে দিলাম না। আচ্ছা এবার দেখো আই হ্যাড বিন ইটিং ফর 1 আওয়ার, তাহলে ফাতেমা বুঝতে পেরেছো এখানে হ্যাভ কেন হয়নি? এই জন্য তোমাকে এই গঠনগুলো অ্যাটলিস্ট ভালো মতো ধরতে হবে। তো এটা ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে 8টা গেল কেমন। আচ্ছা এবার আমি আমার মতো করে 4টা অর্থাৎ ফিউচার এর গঠনগুলো বা ফিউচার সেন্টেন্সের শুধু ফিউচার ইনডিফিনিট বাদে বাকি যেগুলো আছে আমরা অত ব্যবহার করি না, কিন্তু তারপরও আমরা একটু জেনে রাখি, যেহেতু আমরা আমরা রাইট ফ্রম ভার্ব শিখছি। তোমরা একটা কাজ করবা প্রতিদিন, যেহেতু এই উইকে তোমাদের আর আবার নেক্সট ক্লাস হবে শুক্রবারে, তো মাঝখানে যে দিনগুলো আছে তুমি তোমার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখতে থাকবা। অল্প অল্প তুমি আজকে 10 মিনিট দেখো, কালকে 10 মিনিট দেখো, পরশু 10 মিনিট দেখো, কিন্তু নিজ দায়িত্বে দেখবা। তাহলে এই জিনিসগুলো তুমি বুঝবা। কারণ একদিন না হলে আমরা যদি এমন হয় যে আমি একটা করে টেন্স বোঝাচ্ছি তাহলে বছর কেটে যাবে তোমাদের এই কোর্স, তাই না? তো এই কারণেই মূলত একটা জিনিস বোঝাচ্ছি, যেহেতু সময় আছে আমাদের মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেখবা, এই কারণে আমরা দ্রুত আগাচ্ছি। তো যাই হোক এটা বলেছো তুমি। এবার আসো আমি আমার মতো করে কিছু জিনিস তোমাদের বোঝাই। ফিউচার ইনডিফিনিট টেন্স, খুব মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা। ফিউচার মানে কি ভবিষ্যৎ, লিখে দিচ্ছি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, সরি উত্তরে হয়ে গেল তো বাবা। ওকে এটা অল্প সময় লাগবে, যেহেতু ফিউচারের খুব একটা জটিল কিছু নেই, জটিল আছে শুধু পাস্টে। ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতে কোনো কিছু করব, তাই তো? বাংলা বাক্যের শেষে যদি করব, খাবো, লিখবো, সরি লিখবো ইত্যাদি থাকবে। আচ্ছা বলো তো অদ্রিজ গঠনটা কিরকম জানো? তোমার মনে আছে গঠন? সাবজেক্ট, বলো। Subject plus বলো সাবজেক্ট, ভার্ব না তো, ভবিষ্যতে তো একটা শ্যাল বা উইল লাগবে, তাই না? তারপরে প্লাস ভার্ব, হ্যাঁ কোন, হ্যাঁ ভার্ব বলো, ভার্ব 1 হবে, তাই তো? ভার্ব 1 হবে। এরপর তুমি বাকি অংশ বলে দাও, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা প্লাস এক্সটেনশন, ওকে। তাহলে দিয়ে দিলাম আমি অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে বলো দেখি অদ্রিজ আমি আগামীকাল স্কুলে যাব, কি হবে জানো? ইয়েস্টারডে না, টুমরো বাবা। I will go to school tomorrow. আচ্ছা এখন প্রশ্ন হতে পারে স্যার ইংলিশ থেকে কিভাবে বুঝবো ভবিষ্যৎ নির্ণয়ক কোন ওয়ার্ড থাকবে? এই যে টুমরো দিয়েছি দেখো, টুমরো থাকতে পারে, অথবা আর কি থাকতে পারে টুমরো, এরপর নেক্সট ডে থাকতে পারে দেখো, অথবা দ্য ফলোইং ডে থাকতে পারে। এগুলো সব কিন্তু অর্থ আগামীকাল। দ্য ফলোইং ডে হতে পারে, ডের জায়গায়, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ডের জায়গায়, হ্যাঁ বুঝিনি বুঝিনি, আবার বলো। অবশ্যই হবে নেক্সট মান্থ, মানে ভবিষ্যৎ বোঝানোর জন্য
কোনো ওয়ার্ড হলেই হবে। হ্যাঁ, নেক্সট ডে, নেক্সট উইক, হ্যাঁ এরকম থাকবে। অথবা একজন বলো বাবা, একজন বলো, দাঁড়াও 1 সেকেন্ড। সবাই বলো না, সবাই বলো না, আস্তে বাবা, যারা বলতে কি বলতে চাও বলো। সবাই নাবা বলো, কি বলতে চাচ্ছ নাবা? নেক্সট ইয়ার হ্যাঁ, ওই যে বললাম নেক্সট এর সাথে যে কোনো টাইম উল্লেখ থাকলেই হবে, তাই সবগুলো লিখছি না। আচ্ছা, একজন হাত তুলেছো, বলো আদ্রিতা। স্যার এখানে আই আই হি শি না, এগুলোর কোনো ঝামেলা নাই, তুমি শুধু উইল ব্যবহার করবা, শ্যাল দরকার নাই। মডার্ন ইংলিশে শ্যালের কোনো প্রয়োজন নেই। তুমি সব আই উইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই ইউ এগুলো সবগুলোতেই উইল। সবগুলোর ক্ষেত্রে উইল দিবা, এখানে আর কোনো অন্য কিছু নাই। ঠিক আছে বাবা, শুধু উইল, ব্যাস, ফিউচারে শুধু উইল ইউজ করবা। আচ্ছা, তাহলে আই, হ্যাঁ বলো বলো, কে ডাকলে? হ্যাঁ বলো। আফটার টুমরো হবে। হ্যাঁ, ডে আফটার টুমরো হবে, অবশ্যই হবে, ডে আফটার টুমরো। অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারক, অর্থাৎ তুমি যদি ভবিষ্যতে কোনো ওয়ার্ড খুঁজে পাও তাহলে অবশ্যই সেটা ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। ঠিক আছে, স্যার বলো। এটার অর্থ কি পরশুদিন? এটা হচ্ছে আগামী পরশুদিন। আর এর আগে যে ইয়েস্টারডে ছিল, ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশুদিন। বুঝতে পেরেছো? ওকে স্যার। ঠিক আছে, এটা আগামী পরশুদিন, ডে আফটার, অর্থাৎ আগামীকালকের পরের দিন। তাহলে সাবজেক্ট উইল প্লাস ভার্ব ওয়ান দিলাম, অবজেক্টস প্লাস এক্সটেনশন দিলাম, ব্যাস, আই উইল গো টু স্কুল। এবার চলো ফিউচার কন্টিনিউয়াস। আমান, তোমার কি কোনো ধারণা আছে ফিউচার কন্টিনিউয়াস নিয়ে? কি হতে পারে ফিউচারে? ফিউচার কন্টিনিউয়াস বাংলা বাক্যে সে কি করতে, কি হতে পারে? সে লিখতে থাকবে, করতে থাকবে, যেতে থাকবে ইত্যাদি থাকলে। হ্যাঁ, করতে থাকবো। দেখো, ভবিষ্যতের কোনো কাজ করতে থাকবো, লিখতে থাকবো, ইত্যাদি থাকবে। তার মানে বললাম যে তুমি কোথায়? স্যার আমি বাস স্ট্যান্ডে আছি, আপনি আসেন। তুমি কয়টা পর্যন্ত থাকবা? স্যার আমি আছি, আপনার জন্য আমি ওয়েট করতে থাকবো, আপনি আসেন। এই যে বাংলাটা যেটা বলি না, করতে থাকবো, আচ্ছা, লিখতে থাকবো, যেতে থাকবো, এটা ইংলিশ দেখে চেনা মুশকিল। তবে হ্যাঁ, ইংলিশের গঠন দেখে তোমাকে ভার্ব সিলেক্ট করতে হবে। যেমন সাবজেক্ট প্লাস উইল বি আছে, প্লাস ভার্ব আইএনজি হবে, এটা গঠন। আমি লিখে বোঝাচ্ছি, হ্যাঁ, আইএনজি প্লাস এই যে অবজেক্ট দিলাম প্লাস এক্সটেনশন। তাহলে স্যার এটা কেমন হয়ে গেল? দেখো, আই উইল লিখলাম হচ্ছে, তোমার ধরো পরীক্ষায় আসলো বা এরকম আসলো, আই উইল বি রয়েছে, উইল বি থাকলেই যদি এরকম সেন্টেন্স থাকে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়। উইল বি এর পরে একটা ভার্ব দিলাম, ধরো আমি দিলাম প্লে, প্লে দিলাম, প্লেইং টুমরো। তুমি একটু আগে দেখেছো যে টুমরো থাকলে উইল হয়, কিন্তু তোমার সেন্টেন্সে যেহেতু বি আছেই, বি থাকলে ভার্বের সাথে আইএনজি করে ফেলতে হবে। এটা হয়ে যাবে আই উইল বি প্লেইং টুমরো, আই উইল বি প্লেইং টুমরো। এবং এটা কি? টুমরো। এবং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে চিনবো স্যার? বাংলা বাক্য দেখবা, সেখানে করতে থাকবো, লিখতে থাকবো, দৌড়াতে থাকবো, এরকম থাকলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে এবং গঠনে উইল বি আসবে। এখানেও আদ্রিতার প্রশ্ন অনুযায়ী তোমার কোনো আর শ্যাল বা অন্য কিছু দরকার নাই, তুমি সবগুলো সাবজেক্টের সঙ্গে উইল ব্যবহার করবা, ব্যাস। তাহলে এই অংশটুকু আমরা কি বুঝতে পেরেছি? এটা বুঝেছো কি তোমরা? আচ্ছা, ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিও দেখতে হবে, না হলে মনে থাকবে না, অনেক ভুলে যাবা। এবার দেখো আর দুটো আছে, আর একটু আপনি কেন বি বি দিছেন, মানে উইল প্লাস বি প্লাস? এটা গঠন বাবা, এটা গঠন, এটা আমার দেওয়া না, এটা বিদেশিদের দেওয়া ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন এটা, হ্যাঁ, সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব আইএনজি। আর যেটা ফিউচার ইনডিফিনিট ছিল সেখানে শুধু উইল ছিল, যে উইল প্লাস ভার্ব ওয়ান। বুঝতে পেরেছো? এটা কিন্তু গঠন, এই গঠনের বাইরে কিন্তু আমরা কেউ যেতে পারবো না। পারফেক্ট। আচ্ছা, একটু নিচের দিকে আসি, দেখি কারো মনে আছে কিনা। আচ্ছা, জারিন বলো দেখি, ফিউচার পারফেক্ট কি রকম হয় যেন বাংলাটা? তুমি জানো? লিখিয়া থাকবো, লিখিয়া থাকবো, গিয়া হ্যাঁ, বাহ, এক্স্যাক্টলি, করে থাকবো। এই যে থাকবো, থাকবো বাংলাতে থাকবে, করে থাকবো, লিখে থাকবো, গিয়ে থাকবো, এটা আবার কেমন স্যার?
এগুলো ইউজ করা হয় না, আমরা একেবারে ইউজ দরকার হয় না আমাদের বাংলা কথায়, কিন্তু এটা বিদেশিদের দেওয়া রুল, আমাদের তা একটু শিখে রাখতে হবে। এটা গঠনটা তোমার মনে আছে? সাবজেক্ট প্লাস Subject plus will have হ্যাঁ হ্যাঁ subject plus will have প্লাস verb 1 না ing না না ভার্ব 3 হয়ে যাবে। ing হ্যাঁ, কোনো আইএনজি হবে না বাবা। আচ্ছা সবাই দেখো, ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানেই তোমাকে ভার্ব 3, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, কিংবা ফিউচার পারফেক্ট হোক। সোজা কথা, হ্যাভ এবং হ্যাড, হ্যাভ থেকে তো হ্যাড আসছে, হ্যাবের পরে বা হ্যাডের পরে যদি কোনো ভার্ব ইউজ করো তাহলে অবশ্যই ভার্বটা ভার্ব 3 হয়ে যাবে। তার একটা প্রশ্ন হতে পারে, যেমন আদ্রিতা জিজ্ঞেস করছে স্যার হ্যাভ হ্যাজ কোথায় হবে? মনে রাখবা উইল এর পরে আর কখনো হ্যাজ হয় না, তাই হি এর ক্ষেত্রেও হি উইল হ্যাভ হবে, আবার শি এর ক্ষেত্রেও হি উইল হ্যাভ হবে, আবার আই এর ক্ষেত্রেও উইল হ্যাভ হবে। যদি উইলটা না থাকে তখন হি শি এবং ইটের বেলায় আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো। এই অংশটা বুঝতে পেরেছো তোমরা? আমার এই কথাটা ক্লিয়ার হয়েছো? আবার বলছি শোনো, হ্যাঁ শিওর, আবার বলছি। অর্থাৎ এই যে উইল হ্যাভ আছে না, আচ্ছা ধরো আমি বললাম, জারিন বলো আমি গিয়ে থাকবো, কি হবে? আই I want to go নো 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 উইল হ্যাভ গন, উইল হ্যাভ গন। এই যে এখনই পড়লাম, বলো এবার তুমি গিয়ে থাকবে, ইউ will have gone ইউ উইল হ্যাভ গন। সে গিয়ে থাকবে, হি will have gone উইল হ্যাভ গন। এই যে দেখো, এখানে কিন্তু তুমি এখানে হ্যাজ দিতে পারবা না, হি আছে বলে যে হ্যাভ হবে, হ্যাজ হবে এমন না। আমরা পারফেক্ট ঠিক দেখেছি, যেমন সে গিয়েছে, ইংলিশটা কি পড়েছিলাম? হি হ্যাজ গন, কারণ এখানে তো উইল নাই। কিন্তু যদি উইল এর পরে আসে তখন তোমাকে শুধু হ্যাভ ব্যবহার করতে হবে, কোনো হ্যাজ ব্যবহার করা যাবে না। এবার বুঝেছো তোমরা? অর্থাৎ সাবজেক্ট যেই থাকুক না কেন, হ্যাঁ তোমাকে এই উইল হ্যাভই দিতে হবে। আর ফাতেমাকে আরেকবার বলবো, এই গঠন তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ নিজের মতো করে গঠন দিলে তোমার সেন্টেন্স কখনো শুদ্ধ হবে না। তোমার মনে হবে আমি সব ঠিক লিখেছি, বাট এই গঠনে না গেলে তোমার ঠিক হবে না। আচ্ছা তাহলে আই উইল বি প্লেইং টুমরো আছে, অথবা আই, সরি এটা উইল বি প্লে, সরি কোথায় গেল সেটা, হয় রে আমি ডিলিট করে দিচ্ছি নাকি? ও না সরি সরি, এটা এই যে দেখো আই উইল, তাহলে এখানে হবে উইল হ্যাভ প্লেইড, হ্যাভ প্লেইড, উইল হ্যাভ প্লেইড, সরি উইল হ্যাভ প্লেইড, কোথায় গেল না, বাই আফটারনুন, বাই আফটারনুন। তবে একটা জিনিস দেখো, আবার বলছি, বাংলা বাক্যের শেষে করে থাকবো, লিখে থাকবো, গিয়ে থাকবো ইত্যাদি থাকবে, আর বাক্যের মধ্যে মধ্যে থাকবে সময়ের মধ্যে, এবং বাক্যে আমি লিখে দিই, এবং আরে বাবা রে, এটা আবার ইংলিশ হয়ে যাচ্ছে কেন, এবং বাক্যে মধ্যে সময়ের আগে, দেখো সময়ের পূর্বে মধ্যে থাকবে। বাংলা দেখলে বুঝতে পারবা, যেমন বাংলাটা লিখি, আমি বিকালের মধ্যে খেলে থাকবো। দেখো আমরা এই কথাগুলো বলি না, বাংলাতে ইউজ হয় না, দরকার হয় না কখনো, আমি বিকালবেলা খেলবো। আবার মধ্যে জাস্ট ইংলিশে দুটো আছে, তাই একটু জেনে রাখো, এটা যে খুব ইউজ হয় এরকম ইউজ হয় না, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বকে তোমাকে কনফিউজ করার জন্য পরীক্ষায় এরকম ফর্ম আসে। যেমন দেখো আমি বিকালের মধ্যে খেলে থাকবো, এরকম বলি, কখনো আমরা বলি না, কিন্তু ইংলিশটা আমরা শেখার উদ্দেশ্যে আসলে গঠনটা আমার গঠন অনুযায়ী সেন্টেন্সটা মেক করতে হচ্ছে। সো আই উইল হ্যাভ প্লেইড বাই আফটারনুন, তাহলে উইল বি এর পরে ভার্ব আইএনজি হলেও উইল হ্যাভ এর পরে ভার্ব আইএনজি হবে, সরি উইল হ্যাভ এর পরে ভার্ব 3 হবে। হ্যাঁ হ্যাঁ বলো 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 অদ্রিজ। ইয়েস, assignment নিবে না হ্যাঁ নেবো তো, আমি শেষ করি, আমি তো চলে জানি বাবা, আমি তো এখনো ক্লাসে আছি, শেষ করি তারপর তোমার অ্যাসাইনমেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই, থাক আমি বুঝিয়ে দেবো, সময় আমার তো টাইম কেটে যাবে না আমি না কাটলে, কেমন? আচ্ছা টাইম এখনো শেষ হয় না, ভয় পেও না, আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কেউ কি জানো, কারোর ধারণা আছে এই ব্যাপারে? সকাল থেকে করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবো ইত্যাদি থাকবে। ইয়েস, বাংলা বাক্যের শেষে সময় থেকে বা সময় ধরে করতে থাকবো,
ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন ছিল ঠিক এরকমই। তাহলে বাংলা বাক্যের শেষে লিখে দিই, একটু দাঁড়াও। সময় ধরে বা সময় থেকে, দেখো করতে থাকবো, কোথায় গেল, করতে থাকবো, সরি, করতে থাকবো বা লিখতে থাকবো, লিখতে থাকবো, যেতে থাকবো ইত্যাদি হবে। এখানে আবার দেখো হ্যাভ বিন চলে আসবে। হ্যাঁ, আমাদের যে প্রত্যেকটা কন্টিনিউয়াস কিন্তু হ্যাভ বিন আছে প্লাস ভার্ব আইএনজি আছে, ভার্ব আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন। ধরো আমি বাংলাটা লিখলে বুঝতে পারবা, আমি সকাল, ধরো আগামীকাল দিলাম, হ্যাঁ, আমি আগামীকাল সকাল থেকে পড়তে থাকবো, পড়তে থাকবো। এই যে দেখো, তাহলে এই গঠন অনুযায়ী আমরা একটু সাজানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, আদ্রিতা সাজাও দেখি এটা তুমি। আমি আগামীকাল সকাল থেকে পড়তে থাকবো, এই যে তোমার সামনে একটা গঠন আছে, এই গঠন অনুযায়ী সাজাও তো। আই, চেষ্টা করো, বলো বলো, আই, তারপরে বলো, তারপর কি হবে জানো, এই যে এটা বসিয়ে দাও, গঠন আছে উইল হ্যাভ, রিড হবে না, রিড হবে না বাবা, এই যে এখানে রিডিং হবে তো, হ্যাঁ, ইন হবে না, আমি এখানে গঠনটা শেষ করে নাই, সিন্স অথবা ফর প্লাস টাইম, প্লাস টাইম। এবার তুমি বলো, শেষ করো, আবার বলো, আই উইল হ্যাভ বিন রিডিং, থেকে আছে, থেকে হলে কি হবে, সিন্স হবে, সিন্স, হ্যাঁ, সিন্স, তারপর বলো, এই যে আগামীকাল সকাল থেকে, সিন্স টুমরো মর্নিং, এই যে টুমরো মর্নিং। এই যে শেষ করতে পেরেছো, বুঝতে পেরেছো? দেখো তো এই গঠন অনুযায়ী বাবা আদ্রিতা, সায়েন্স না, সিন্স, এটা সিন্স হবে, টুমরো মর্নিং, হ্যাঁ, এই যে সিন্স বা ফরের পরে তুমি টাইম দিতে হবে, সিন্স মর্নিং, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি স্যার অ্যাসাইনমেন্ট কি করতে হবে, তাই না? দেখো এখানে আমরা প্রত্যেকটা ফর্মে, দেখো বাংলা আমরা দেখেছি, ইংলিশ দেখেছি, তো তোমাদের কাজ হচ্ছে, দেখো আমি একটা ফর্ম তৈরি করে দিই। সো তোমরা যতটুকু বুঝেছো, আমি জানি পুরো বোঝনি, পুরো বোঝনি, কেউ কেউ অর্ধেক বুঝেছো, কেউ আবার সম্পূর্ণ বুঝেছো, কেউ আবার একটু আর একবার দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে স্যার এখন কিভাবে অ্যাসাইনমেন্ট করব? ধরো এখানে আমি লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তো এরকম তো 12টা হবে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো বেশি কিছু না, এখানে আমি, সরি, এখানে লিখে দেব, দেখো বাংলা, বাংলা কিভাবে চিনবা, বাংলা, এই যে ইংরেজি, তার মানে তুমি অল্প যেই কয়টা তোমার মনে আছে সেগুলো লিখবা। প্রথমে আমি শীটটা দিয়ে দেবো তোমাদের, 2-3 মিনিট লাগবে আমার শুধু শীট পাঠাতে। পাঠানোর পরে তুমি তোমার ফ্রি টাইম একটু দেখবা, সুন্দর করে দেখবা, মাথা ঠান্ডা করে দেখবা, বাংলা বাক্য হবে, ইংলিশ বাক্য হবে, আচ্ছা হলো। এরপর এখানে গঠন লিখবা, ব্যাস, গঠন, গঠন লিখবা, গঠন লিখে এখানে একটা বাক্য লিখবা। আচ্ছা, গঠন ইংরেজি, না সরি, গঠনের পরে বাংলা বাক্য আর অনুবাদ, ব্যাস। দেখো এই 5টা আমি আমি তোমাদের মনে থাকবে না, তাই না? আমি ফর্ম দিয়ে দেবো। তাহলে বাংলা চেনার উপায়, বাংলা চেনার উপায়, ইংরেজি চেনার উপায়, আচ্ছা গঠন লিখবা, বাংলা বাক্য লিখবা, একটা উদাহরণ সেটার অনুবাদ করবা। তোমরা কি এই ফর্মটুকু বুঝতে পেরেছো বাবা? কি করতে হবে অ্যাসাইনমেন্ট বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন এখন স্যার কয়টা করব? 12টাই করবা, 12টাই, হ্যাঁ। অর্থাৎ এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আমি তো সবগুলো এখানে নাম লিখে দিয়েছি। সো তোমার কাজ হচ্ছে ক্লাস শেষ করেই দেখতে হবে এমন না, তুমি সারাদিনের মধ্যে দুপুরবেলা শুয়ে আছো একটু দেখো, বিকালে একটু দেখো, রাত্রে বেলা তুমি লিখবা। আজকে শুক্রবার ফ্রি আছো,
আজকে তো আর তোমাদের কাজ নেই সেরকম, খুব ব্যস্ত না, খুব বেশি সময় লাগবে এমনও না। হ্যাঁ, যদি খুব বেশি এটা এটা আজকে আমাকে দিতে হবে না, তুমি আজকে কিছু করো, আগামীকাল কিছু করো, আগামীকালকের মধ্যে আমাকে এইটা সাবমিট করবা, তাহলে মাথায় মনে থাকবে না। তুমি যদি মনে করো যে স্যার আমি পরশু বা তরশু দিলে হবে, তোমার মনে থাকবে না। তুমি এই যে এতক্ষণ যে বুঝেছো, প্লাস আমি ভিডিও দিয়ে দেবো, সবগুলো মিলিয়ে একটু দেখবা আজকে এবং কালকে, এই ২ দিনের ভিতরে তুমি আমাকে কালকে দিবা, আজকে দেওয়ার দরকার নেই, খুব রিল্যাক্সড মুডে লেখো। বাট এই অ্যাসাইনমেন্টটা তোমাকে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এরপর রবিবার অথবা সোমবারে তোমাদের আমি আরেকটা রাইট ফর্ম অফ ভার্বের উপর পরীক্ষা নেব। সেখানে শুধু ইংলিশ থাকবে, অর্থাৎ সেন্টেন্স দেখে তুমি রাইট ভার্বটা লিখবা। তাহলে তোমাদের এই টেন্স এবং রাইট ফর্ম ভাবটা ক্লিয়ার হবে। তো যাই হোক, অনেক কিছু বুঝিয়ে ফেলেছি, আজকের অন্য লেসন দিচ্ছি না। পরীক্ষা আমাদের ফুল লাইন লিখতে হয়। ফুল লাইন লিখতে হয় বলতে, আমি তো সবসময় ধরো বাসায় থাকি না, বাইরে থাকি, তো এখন ফুল লাইন না লিখলে আমাকে প্রশ্ন খুঁজে খুঁজে বের করে তোমাকে আনসার করতে হবে, সময় থাকবে না। হয়তো এমন হবে তোমার প্রশ্নপত্র আমার, হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আজকে পরীক্ষা নিব না, আজকে যে অ্যাসাইনমেন্ট দিলাম, আজকে পরীক্ষা নিব না, কেমন? অর্থাৎ আজকে তোমরা কি করবা, এটা হচ্ছে আজকে এবং কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট লিখে দিবা, এটাই তোমাদের ক্লাস ওয়ার্ক। এবং এরপর রবিবার বা সোমবারে আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর একটা পরীক্ষা নিব এবং পুরো সেন্টেন্সে তোমরা পরীক্ষা দিবা। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমি বাইরে থাকি, হয়তো হয়তো কোথাও গেছি, আমি তোমাদের ওখানে গিয়ে আমি খাতাটা দেখলাম, বাট না হলে আমার ওই ল্যাপটপ ডেস্কটপ সব বেঁধে নিয়ে যেতে হয়, প্রশ্নপত্র ঝামেলা। হ্যাঁ, যেহেতু অনেকগুলো খাতা দেখতে হয় এই উদ্দেশ্যে। তো যাই হোক, আজকে পরীক্ষা না, এটাই তোমার আজকের পরীক্ষা। হ্যাঁ বলো। হুম। স্যার আমি বলছি এই প্রশ্নটাকে আপনি প্রিন্ট করে দেবেন নাকি আমাদের খাতায় তোলা লাগবে? না, খাতায় তুলবা কেন বাবা, এটা এই কোন অংশটুকু, এই এই এতটুকু? জি স্যার, এই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে তোমাকে খাতায় লিখতে হবে তো, তুমি খাতায় লিখবা, বুঝতে পেরেছো? এরকম এরকম ঘর করবা, 12টা ঘর হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে, এবং 12টা ফর্মই তোমাকে এভাবে আলাদা আলাদা লিখতে হবে, তাহলে তোমার টেন্স ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। ঠিক আছে, কিন্তু তার আগে অবশ্যই তুমি শীটটা ভালো করে পড়বা, কেমন? সবার উদ্দেশ্যে বলছি, খুব ভালো করে পড়ে তারপরে কি করবা, তোমরা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করবা। আজকেই করতে হবে না, এটা ক্লাস ওয়ার্ক হিসাবে আজকে এবং কালকে 2 দিনের ভিতরে তুমি সাবমিট করবা, বাস। আর রবিবার বা সোমবারে আরেকটা পরীক্ষা নিব। ওকে, আর কোনো প্রশ্ন আছে বাবা তোমাদের? আজকে আর কিছু পড়াচ্ছি না, কারণ আজকে আমারও মাথায় ধরছে না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছি তো। কোনো প্রশ্ন আছে তোমাদের? আরেকটা ক্লাস আছে আমার, সো মুভ করবো। না। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, তাহলে অবশ্যই আমি শীটটা দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, গুড বাই, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।